পাউট করুন না। কি ব্যাপার, আজ খুব হাসি পাচ্ছে? আরে এই রাজ না, ও এমন সব জোকস পাঠায়। রাজ, আমি তোমার ওই মোবাইলে রিচার্জ করতে ভুলে গিয়েছি, আগামীকাল করে দেবো। আমি রিচার্জ করে নিয়েছি। রিচার্জ করেছো? কিভাবে? আরে ওই যে রাজ আছে না, ও আজকে আমাকে অনলাইন রিচার্জ করা শিখিয়েছে। আজকাল রাজ তোমাকে অনেক কিছু শেখাচ্ছে। তুমি ওকে পড়াচ্ছ না ও তোমাকে পড়াচ্ছে? বীরেন, সে যে কেউ কাউকে পড়াতে পারে, শেখাটাই আসল। আমি তো আমার টিউশনের বাচ্চাদের থেকেও শিখি। রাজ কোনো বাচ্চা নয়। হয়ে গেছে? কাটাকুটি নয়, অঙ্কগুলো। যে অঙ্কগুলো আমি দিয়েছিলাম তোমরা সবাই সলভ করেছো? তাড়াতাড়ি করো। 6টা বেঁচে গেল, বীরেন তো চলেই আসবে। এই অঙ্কগুলো আমরা কাল করব, ঠিক আছে? কিন্তু ম্যাম বাকিগুলো? কালকে সলভ করব। তাড়াতাড়ি আসবে। তোমার এসব করার কি দরকার গো? আমি কাজ করছি তো, তো এসব কেন? বীরেন দেখো, আমি একজন লেখাপড়া জানা মেয়ে, আর তুমিও তো সারাদিন বাড়িতে থাকো না। আমি কত বোর হয়ে যাই তুমি তো জানোই। আর এই টিউশনের জন্য আমার মনটাও ভালো হয়ে যায়, আর এর মাধ্যমে আমি কিছু টাকাও জমাতে পারি। আমার তোমার টাকার কোনো দরকার নেই। অফিস থেকে এসে আমার একটু শান্তি চাই। আর মনে থাকে যেন সন্ধে 6টার পরে এরা যেন কেউ না থাকে, বুঝেছো? আচ্ছা বাবা, কাল থেকে 6টার পরে আর কেউ থাকবে না, প্রমিস। সরি বাবা, ক্ষমা করে দাও এবার। আচ্ছা শোনো, আজকে আমি তোমাকে টিফিনে বেগুনের তরকারি দিয়েছিলাম, বলো কেমন লেগেছে? আরে বেগুনের তরকারি বেগুনের মতোই লাগবে না, লাউয়ের মতো তো লাগবে না। টিফিন তৈরি হয়েছে? লাঞ্চ করব আমি, ডিনার নয়। হ্যাঁ, এই তো হয়ে গেছে। মধুরিমা? কার ফোন? তুমি আমার ফোনে সবসময় হাত দাও কেন গো? এ তো সেই না যে তোমার অফিস জয়েন করেছে? আরে হ্যাঁ ওই, আরে কোনো অফিসের কাজের জন্য ফোন করেছিল। কিন্তু বীরেন, তুমি ওর ফোনটা কেন তুললে না? আরে তোমাকে কি সব কথা ক্লারিফিকেশন দিতে হবে? কেন আমি ফোন ধরিনি, কোথা থেকে ফোন এসছে, কার ফোন, কেন করেছে? তুমি তো শুধুমাত্র আমাকে আমার লেট করানো ছাড়া আর কিছুই পারো না তুমি। যত সব। স্বামী স্ত্রীর সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস।
কিন্তু যখন এই বিশ্বাসটাই নড়বড়ে হয়ে যায়, তখন সম্পর্কের ভিতটাও নড়ে যায়। তখন যে কোনো সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে। আর সম্পর্কের এই ভাঙন অনেক সময় আমাদের এমন একটা পরিস্থিতিতে এনে ফেলে, যেখান থেকে মানুষ অনিচ্ছা সত্ত্বেও অনেক অন্যায় কাজ করতে বাধ্য হয়ে পড়ে, আর যার পরিণতি কোনো না কোনো অপরাধ ঘটায়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমি আপনাদের এমন একটা ঘটনার সম্মুখীন করাবো, যা দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এরকমও হতে পারে। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। সরি, আমি আপনাদেরকে চিনতে পারলাম না। আগে আমার নাম রামনাথ, আর এ হলো আমার ছেলে রাজ। হ্যালো ম্যাম। আপনার সাথে টিউশনের ব্যাপারে কথা বলার ছিল। আচ্ছা, আসুন না। হ্যাঁ, বলুন। আগে ওই বিকির বাবা বলছিলেন যে আপনি টিউশন খুব ভালো করান, আর রাজের এবার বিএমএস এর ফাইনাল ইয়ার, আর কয়েকটা সাবজেক্টে ও খুব দুর্বল। প্লিজ আপনি যদি ওকে একটু টিউশন করান তো খুব ভালো হয়। সন্ধে 6টার পরে এরা যেন কেউ না থাকে, বুঝেছো? বিএমএস? আসলে আমি এত বড় ক্লাসের টিউশন কখনো নিইনি। প্লিজ ম্যাম, আপনি ভালো পড়ান বলেই তো আপনার কাছে আমরা এসেছি। আপনার ফিস যেটা সেটা আমরা দিয়ে দেবো। আরে, ফিজের বিষয় নয়, আসলে আমার কাছে না এখন অনেকগুলো স্টুডেন্ট আছে। আপনি প্লিজ কোনো অন্য টিউটর দেখে নিন, প্লিজ। অন্য টিউটার কেন ম্যাডাম? আপনি পড়ালে খুব ভালো হতো, হয়তো ওর জীবনটাও বদলে যেত, আর ওর জীবনটা বদলে গেলে আমারও খুব ভালো হতো। প্লিজ ম্যাম। আরে দেখুন, আপনি প্লিজ আমাকে লজ্জা দেবেন না, প্লিজ। ঠিক আছে, কাল থেকে 4টের সময় চলে এসো, কিন্তু ঠিক 4টের সময়। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ইউ আর ওয়েলকাম। চল। তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? কি বলছো? আমার উপর বিশ্বাস নেই? বিশ্বাস আছে, কিন্তু তুমি যদি আমার থেকেও সুন্দরী কাউকে পেয়ে যাও, তখন তুমি কি করবে? তোমার দিব্যি, এই জীবনে তোমার থেকে সুন্দরী আর কাউকে পাবো না। কিন্তু বেবি, কতদিন এরম লুকিয়ে দেখা করব? একটাই তো জীবন পেয়েছি। ডার্লিং, তুমি চিন্তা করো না, তোমার জীবনে এত খুশি এনে দেবো, তাড়াতাড়ি কিছু করব। দ্য মিনিং অফ অ্যাজ মেনশন বিলো লিখে নাও। ওকে ম্যাম। আর এখন আমি যে পয়েন্টসগুলো বলবো সেগুলো খুব ভালো করে লিখে নাও। ওকে ম্যাম। And the secret formula for it is, তুমি লিখতে থাকো। রাজ, ওই প্যারাগ্রাফ লেখাটা কমপ্লিট হয়েছে? ইয়েপ। আরে রাজ, তোমার মন কোথায় আছে? সরি ম্যাম, আমি কি? চলো তাড়াতাড়ি লেখো, আজকেই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে।
না না না, রাজ, রাজ, হ্যাঁ মা, কি হয়েছে? কিছুই না, ওই একটু হট। আরে তাহলে ঠান্ডা হওয়ার পর খা। ও এসো। সরি, আমি বাথরুমে ছিলাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। এর জন্য এত চিন্তা করার কি হয়েছে ম্যাম? আমি এক্ষুনি আপনাকে অনলাইন রিচার্জ করে দিচ্ছি। অনলাইন রিচার্জ? হ্যাঁ ম্যাম, অনলাইন রিচার্জ। সেটা কি করে? আসুন, আমি আপনাকে ল্যাপটপে দেখাচ্ছি। আমাকেও শিখতে হবে অনলাইন রিচার্জ। তার মানে এই যে আজ আমি আপনাকে পড়াবো? হ্যাঁ। দেখুন, সবার আগে এই অনলাইন রিচার্জ অ্যাপটা খুলতে হবে। হুম। এখানে হয়ে গেছে। এরপরে আপনি যত টাকা রিচার্জ করবেন তত অ্যামাউন্ট দিয়ে দেবেন। হয়ে গেছে। এরকম নয় ম্যাম, হয়ে গেছে রিচার্জ। হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ রাজ, খুব ইজি এটা। আচ্ছা শোনো, তুমি পড়াশোনা শুরু করো, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাম। থ্যাংক ইউ। হয়ে গেছে রাজ? হ্যাঁ ম্যাম। রাজ, থ্যাংক ইউ সো মাচ কিসের জন্য? অনলাইন রিচার্জ শেখানোর জন্য। আচ্ছা শোনো, আমরা আবার কালকে পড়বো, তুমি নেক্সট চ্যাপ্টারটা রিভাইজ করে এসো। ওকে ম্যাম। ম্যাম, আমি আপনাকে রিচার্জ করাতে শেখালাম, সেটার ফিস? ফিস কি নেবে? কিছু না, শুধু একটা সেলফি। আচ্ছা নিয়ে নাও। ম্যাম, পাউট করুন না। কি ব্যাপার, আজ খুব হাসি পাচ্ছে? আরে এই রাজ না, ও এমন সব জোকস পাঠায়। রাজ, আমি তোমার ওই মোবাইলে রিচার্জ করতে ভুলে গিয়েছি, আগামীকাল করে দেবো। আমি রিচার্জ করে নিয়েছি। রিচার্জ করেছো? কিভাবে? আরে ওই যে রাজ আছে না, ও আজকে আমাকে অনলাইন রিচার্জ করা শিখিয়েছে। আজকাল রাজ তোমাকে অনেক কিছু শেখাচ্ছে। তুমি ওকে পড়াচ্ছ না ও তোমাকে পড়াচ্ছে? বীরেন, সে যে কেউ কাউকে পড়াতে পারে, শেখাটাই আসল। আমি তো আমার টিউশনের বাচ্চাদের থেকেও শিখি। রাজ কোনো বাচ্চা নয়। অনেক সময় আমরা মানুষের অসৎ উদ্দেশ্যগুলো বুঝতে পারি না, যে কেন কেউ আমাদের সম্পর্কের মধ্যে আসছে, সে আসলে কি চায়। কিন্তু জরুরি হলো আমরা কিছুটা সতর্ক থেকে
যেন সামনের লোকটার উদ্দেশ্য বুঝেনি। যদি আমরা তার উদ্দেশ্যটা বুঝতে পারি তাহলে আমরা অনেক বড় বিপদ থেকেও বাঁচতে পারি। রাজ তার টিউশন টিচার অঙ্কিতার প্রতি আকর্ষিত হচ্ছিল। ও তার কাছে আসার, তাকে ছোঁয়ার কোনো একটা সুযোগ খুঁজছিল, কিন্তু অঙ্কিতা এটা কখনো বুঝতে পারেনি। অথবা স্বামীর প্রতি হতাশ হয়ে রাজের প্রতি আকর্ষিত হচ্ছিল। হ্যালো ম্যাম। হ্যালো, ভেরি গুড। আজকাল তো তুমি খুব টাইমে আসছো, এসো। এসো, বসো। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার নাম্বার 3 কমপ্লিট করব, ঠিক আছে? তুমি শুরু করো, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাম। রাজ, রাজ, তুমি এটা কি করছো? ছাড়ো আমাকে। সেটাই ম্যাম, যেটা অনেক আগে করা উচিত ছিল। রাজ, আমি তোমার টিচার। কিন্তু আজকে আমি আপনাকে পড়াতে চাই। রাজ, ছাড়ো। রাজ, কেউ এসে যাবে, ছাড়ো। কেউ আসবে না ম্যাম। রাজ, ছাড়ো। রাজ, হ্যাঁ ম্যাম। কি হয়েছে তোমার? আজকাল কিরকম অন্যমনস্ক থাকো? তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো। তুমি কাউকে ভালোবাসছো না তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কাউকে খুব ভালোবাসি। আরে বাহ, এতে তো চিন্তা করার কি আছে? যাও, ওকে গিয়ে বলে দাও, কারণ মেয়েরা না এটার জন্যই অপেক্ষা করে থাকে। ম্যাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আই লাভ ইউ ম্যাম। আরে ছাড়ো।
কোনো দরকার নেই থানা পুলিশ করার, কারুর জানারও দরকার নেই। এইসব ব্যাপারে না মেয়ে আর তার পরিবারের লোকেদেরই বেইজ্জতি হয়। জামাইবাবু তুমি এসব কি বলছো? আমার বোনের সম্মানহানি হয়েছে, ওর আত্মসম্মানে দাগ পড়েছে, ওর পাশে না থেকে আপনি বলছেন কমপ্লেন না করতে? এক হাত দিয়ে কোনোদিনই তালি বাজে না। তুই চুপ কর, জামাই ঠিকই বলেছে, কোনো দরকার নেই থানা পুলিশ করার। মা তুমি চুপ করো। দেখো জামাইবাবু, যে আমার বোনের সম্মান নষ্ট করেছে তাকে ছাড়বো না আমি। আর আমরা পুলিশে কমপ্লেন নিশ্চয়ই করবো, তার জন্য যাই হয়ে যাক না। কিশোর, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি ভেতরে রাং করলানোর কে হে? দিদি তুই চল আমার সাথে। কিশোর, তুই খুব চালাক হয়ে গেছিস না? যখন তোকে একবার বলেছি কেউ পুলিশে যাবে না, তখন কেউ যাবে না। এটা আমার সম্মানের ব্যাপার। দিদি তুই চল আমার সঙ্গে, আমরা গিয়ে এক্ষুনি রিপোর্ট লেখাবো, চল। বারণ করলাম, তুই বুঝতে পারছিস না? দেখো জামাইবাবু, এসবের মধ্যে পড়ো না। দিদি চল। তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, তোর মতো চুরি পরে বসে নেই আমি। আমার বোনের সম্মান নষ্ট হয়েছে। কিশোর, এবার কিন্তু আমার হাত উড়ে যাবে বলে দিলাম। হ্যাঁ তো তোল না হাত, ভয় পাই না আমি তোকে। তুই পুরুষ মানুষ। গেট লস্ট! চলে যাও তুমি এখান থেকে। আজকের পর থেকে আমি তোমার মুখটাও দেখতে চাই না। যাও, যাও তুমি। গেট লস্ট! দিদি আরে কি হলো? কি ভাবছিস? ভাই বিনোদ, আমার খুব টেনশন হচ্ছে। জোশে এসে আমি খুব ভুল করে ফেলেছি, এবার জানি না কি হবে। আমার বাবা একজন সাংঘাতিক অফিসার, আমাকে ছাড়বে না। এত ঘাবড়ানোর কি হলো? দেখ, সব মা বাবাই সন্তানের কথা ভাবে, আর তোর বাবাও কোনো না কোনো একটা সলিউশন বার করবে। চিন্তা করিস না, ঠিক আছে? চল এবার খা। রাজ পাসওয়ান, এটা আপনি কি বলছেন? আপনি এটা ভেবে বলছেন তো? আপনার সাথে যে অসভ্যতামি করেছে সে হলো রামনারায়ণ পাসওয়ানের ছেলে রাজই ছিল? স্যার, আপনি আমাকে এই প্রশ্নটা 3 বার করেছেন, আর আমি আপনাকে 3 বারই এই উত্তর দিয়েছি যে ওই ছেলেটা রাজ পাসওয়ানি ছিল। আপনি কোনো অ্যাকশন না নিয়ে বারবার একই প্রশ্ন কেন করছেন? দেখুন ম্যাডাম, এই ব্যাপারটা অতটা সোজা নয়, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ব্যাস, বড়বাবু এক্ষুনি আসবেন। স্যার আপনি এসব কি বলছেন? বড়বাবু যতক্ষণ না আসবেন আমরা এইভাবে বসে থাকবো এখানে? কি করব? ব্যাপারটা এতটা জটিল, যতক্ষণ না বড়বাবু আসছেন ততক্ষণ আপনাদের এফআইআর লিখতে পারবো না। আপনার এফআইআর লেখা হবে। আগে আমার নাম হলো রামনারায়ণ, আর এ আমার ছেলে রাজ। হ্যালো ম্যাম। পুরো ঘটনাটাই আমি জানি। আপনি এখানে কেন এসেছেন? আমার ছেলে অন্যায় করেছে, ওকে অ্যারেস্ট করুন আর জিজ্ঞাসাবাদ করুন। দোষী যেই হোক না কেন, কৃতকর্মের সাজা তাকে পেতেই হবে। রাজ, রাজ দরজা খোলো। রাজ দরজা খোলো। কি হয়েছে রাজ? কে এসেছে?
কেউ না মা। সরে যা। রাজ, তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। ইন্সপেক্টর, আপনি জানেন আমি কার ছেলে? ইন্সপেক্টর সাহেব, কি হয়েছেটা কি? আপনি ওকে অ্যারেস্ট করতে চাইছেন কেন? ম্যাডাম, রামনারায়ণ স্যারই আমাদের একে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছেন। কি? হ্যাঁ, ওকে অ্যারেস্ট করার অর্ডার আমি দিয়েছি। বাবা দেখো, এরা আমাকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু কি হয়েছে? ও কি এমন অন্যায় করেছে যে ওকে ধরতে চাইছো? তোমার ছেলেকে তুমি জিজ্ঞেস করো না। রাজ, বাবা আমি কিচ্ছু করিনি। অ্যারেস্ট হিম, নিয়ে যাও ওকে। বাবা প্লিজ এদের বলো না আমাকে না নিয়ে যায়। আমার পরীক্ষা আছে, আমার বছর নষ্ট হয়ে যাবে। আচ্ছা। বাবা প্লিজ। সেটা আমি জানি না। তুমি তো জানো ওকে কেন অ্যারেস্ট করতে চাইছো। ওর বছরটা নষ্ট হয়ে যাবে। বাবা প্লিজ। স্যার, স্যার আপনি জানেন তো যে এসব ব্যাপারে বেল পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। স্যার আপনি একটা কাজ করুন না, ওদের সঙ্গে একবার কথা বলুন না স্যার। হতে পারে ওরা কম্প্রোমাইজ করলো। আচ্ছা, এবার তোমার থেকেও শিখতে হবে যে আমার কি করণীয়। আই সেড অ্যারেস্ট হিম। বাবা প্লিজ। প্লিজ ওকে নিও না। নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অঙ্কিতা কি কোনো ভুল করেছিল? এটা কি ওর ন্যায্য অধিকার ছিল না? অনেক সময় আমরা এগুলোকে সিরিয়াসলি নিই না, উপেক্ষা বা অবহেলা করি। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে অন্যায় সহ্য করা বা চুপ করে থাকাও একটা অপরাধ, কারণ এটা করে আমরা অপরাধীকে আরও একটা অপরাধ করার সুযোগ দিই। অঙ্কিতা লড়াইটা শুরু করে দিয়েছিল, কিন্তু ও কি ভাবতে পেরেছিল যে এই লড়াই এখন ওর সামনে কত সমস্যা তৈরি করবে? কিন্তু এখন ওর লড়াই শুরু হয়ে গেছিল। বেবি, আমরা কতদিন এভাবে থাকবো? একটা পথ বার করো না, যাতে আমরা সারা জীবনের মতো এক হয়ে যাই। হতে পারে তোমার দিক থেকেও কোনো রাস্তা বেরিয়ে এলো। একবার অঙ্কিতাকে চলে যেতে দাও, তারপর তোমার আর আমার রাস্তা একদম পরিষ্কার। তারপর থেকে এই ঘরেই তোমার সঙ্গে আমি সব সময়ের জন্য থাকবো। তুমি এখানে? আমি তো আমার সার্টিফিকেট নিতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তোমার ক্যারেক্টার সার্টিফিকেটটা পেয়ে গেলাম। চরিত্র তোমার খারাপ, আমার তোমাকে নিয়ে অথবা তোমার জীবনের ব্যাপারে কোনো রকম চিন্তা নেই। যাও, যা খুশি করো। লজ্জা করে না তোমার বীরেন নিজের স্ত্রীকে এরকম একটা অপবাদ দিতে? আমার থেকে ক্ষমা না চেয়ে তুমি আমার দিকেই নোংরা আঙুল তুলছো। তোমার এই কর্মের ফল তো তুমি নিশ্চয়ই পাবে। ডোন্ট ওয়ারি। কে কাকে শাস্তি দেয় খুব তাড়াতাড়ি জানা যাবে। এখন এখানে কেন এসেছো? কি এটা? ডিভোর্সের পেপার। আমরা দুজনে স্বেচ্ছায় ডিভোর্স নিতে চাই। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। বীরেন, আমাদের সম্পর্ক তো তখনই শেষ হয়ে গেছিল যখন তুমি ওই মধুরিমার সাথে সম্পর্ক তৈরি করেছিলে। এখন এই অপ্রয়োজনীয় কথাগুলো বলো না। নাও, এখানে সাইন করো। আমি করব না সাইন। তোমার কি মনে হয় আমি একজন দুর্বল মেয়ে
যে তোমার পায়ে এসে পড়বো? না বীরেন, আমি তোমাকে নিশ্চয়ই ডিভোর্স দেব, কিন্তু এত সহজে নয়। আমি ততদিন তোমাকে ডিভোর্স দেব না যতদিন তোমার আসল চেহারা দুনিয়া না দেখে। এবার আমাদের সোজা কোর্টেই দেখা হবে, আর আমি ডিভোর্স তোমাকে ওখানেই দেব। অঙ্কিতার সমস্যা দিনকে দিন বেড়েই চলেছিল। তাই অঙ্কিতা কানপুরেই কোনো একটা ভালো চাকরি খুঁজছিল, কিন্তু চাকরি পাওয়া এত সহজ নয়। এর মধ্যেই কোর্ট রাজের জামিন মঞ্জুর করে দিয়েছিল, আর অঙ্কিতা সেটা একেবারেই জানত না। এবার ওর জীবনে নতুন কোন মোড় আসতে চলেছে। মা, রাজ, আমার সোনা, আমার সোনা। চল চল বাবা, হাত মুখ ধুয়ে নে, খাবার খেয়ে না, মা। নিবি। জেলে অনেক খেয়েছি, আর খিদে নেই। রাজ, কাজটা হয়ে যাবে। ভাই, চা নিয়ে আসি? ভাই, কি হয়েছে? রাজের জামিন হয়ে গেছে। জামিন তো পেয়েছে, আবার অ্যারেস্ট হবে। তুই চিন্তা করিস না মা, ভগবান তোকে ঠিক দেখবেন। আপনি? আজ্ঞে, আমি রেশমা, আমি একজন রিপোর্টার। অঙ্কিতা, আমি তোমাকে ফোন করেছিলাম, আমাদের কথা হয়েছিল। হ্যাঁ, আই এম সো সরি, আমি ভুলে গেছিলাম। মা, আমি তোমাকে বলেছিলাম না ওই জার্নালিস্টের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো না মা, চা দেবো? না না মাসিমা, থ্যাংক ইউ। আসলে আজকে আমার অনেক কাজ আছে, আর অঙ্কিতার কেসের ব্যাপারে ওর সাথে অনেক কিছু আলোচনা করার আছে। অঙ্কিতা, আমরা কি পাশের কোনো কফি শপে গিয়ে কথা বলতে পারি? ভাই বলছিল যে রাজের জামিন হয়ে গেছে। হয়ে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি ওর এমন রিপোর্ট বানাবো যাতে ওর বিলটা ক্যান্সেল হয়ে যায়। ওর কর্মের শাস্তি ওকে আমি দিয়েই ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা। যদি সত্যি এটা হয়, তাহলে আমি ভাববো ভগবান তোমাকে আমার জন্যই পাঠিয়েছিল। সেরকমই ভাবতে পারো। খুব শীঘ্রই তোমার চাকরির একটা চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য কত কিছু করছো। হ্যালো হ্যালো হ্যালো, কে তোকে ফোন করছে এত রাতে? কি জানি, আননোন নাম্বার। হ্যালো 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 হ্যালো, চিনতে পারছো আমাকে? আমি শুধু আপনাকে ছুঁয়েছিলাম, আর আপনি এত বড় বাওয়াল করে দিলেন। পুলিশ কমপ্লেন করে আপনি আমার জীবন বরবাদ করে দিলেন। এবার আমি আপনাকে বুঝিয়ে ছাড়বো যে জীবন বরবাদ হলে আপনার কেমন লাগবে। আমি আপনার ধর্ষণ করিনি, কিন্তু এবার আমি আপনার ধর্ষণ করব, আর তখন আপনি বুঝতে পারবেন যে জীবন বরবাদ হলে ঠিক কেমন লাগে। ব্যাস, আমি আপনার জীবন বরবাদ করে দেব, বরবাদ করে দেবো আমি আপনার জীবন। আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব।
কি হয়েছে মা? কে ছিল? মা, রাজের ফোন ছিল। ও আমাকে ধমকাচ্ছে। দিদি তুই ভয় পাস না, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়, সকালে আমি দেখছি কি করা যায়। অঙ্কিতা, অঙ্কিতা, আরে হাই। রেশমা, তুমি এখানে? সত্যি বলো তো, কি খবর নিয়ে এসছো? তার মানে তুমি বুঝতেই পেরেছো, আমি এখানে বিনা কারণে তো নিশ্চয়ই আসবো না। একদম, তুমিই তো বলেছিলে যে পরের বার তুমি গুড নিউজ নিয়েই আসবে। বলো কি হয়েছে? গুড নিউজটা এই যে আমি তোমার জন্য খুব ভালো একটা চাকরি খুঁজেছি, আর তার ইন্টারভিউ দিতে আমার সাথে তোমায় লখনৌ যেতে হবে। সত্যি? আমি আমার হাতে নেওয়া কোনো কাজই খুব একটা বেশি দিন ফেলে রাখি না। থ্যাংক ইউ। এক মিনিট। হ্যাঁ, মা, আমি আসছি। খুশির খবরটা তাড়াতাড়ি দিস, আর ইন্টারভিউ শেষ হলেই ফোন করবি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। রেশমা আছে তো আমার সাথে। সাবধানে যাস। দিদি, কিশোর, আরে পেছন থেকে ডাকতে নেই বাবা, অমঙ্গল হয়। আরে মা, এসব কি উল্টোপাল্টা নিয়ম তুমি মানো বলো তো? এরকম কিচ্ছু হবে না। দিদি, এটা তোর জন্য। থ্যাংক ইউ। নিজের খেয়াল রাখবি। হ্যাঁ বাবা, রাখ। তুইও মা আর তোর খেয়াল রাখিস। একদম। মা, এইভাবে বসে আছো কেন এখানে? আরে এখনো তো তোর দিদি দিদি ফোন করেনি এখনো? না আসেনি। কখন থেকে ফোন করছি, ওর ফোন সুইচ অফ বলছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ট্রাই করে দেখছি। কি হলো? সুইচ অফ আসছে। স্যার, স্যার আমার বোন নিখোঁজ হয়ে গেছে। ও কোনো রেশমা নামের রিপোর্টারের সঙ্গে লখনৌ গিয়েছিল একটা জবের ইন্টারভিউর জন্য। তারপর থেকে ওর ফোন সুইচ অফ আসছে স্যার। স্যার, ওর রিপোর্ট লেখাতে এসেছি। আপনার কাছে ওর কোনো ফটো আছে? হ্যাঁ স্যার। স্যার এই দেখুন। আপনি এই ফটোটা আমায় সেন্ড করে দিন। এই ফটোটাকে আমি সব থানায় সার্কুলেট করে দিচ্ছি, আর ইনভেস্টিগেশন শুরু করছি। আমি যখনই আপনার দিদির ব্যাপারে কিছু জানতে পারবো আমি আপনাকে জানিয়ে দেবো। ওকে? ওকে স্যার। আপনাদের সঙ্গে আমরা কিন্তু আছি। আপনার কারোর উপর সন্দেহ আছে? আচ্ছা, একটা কথা বলুন তো, এই কদিনের মধ্যে অঙ্কিতার কার কার সঙ্গে কথা হয়েছিল? এই কদিন আগে দিদি বীরেনের কাছে নিজের সার্টিফিকেট আনতে গিয়েছিল। ও তখন ওকে মারবার হুমকি দিয়েছিল। আর এই 3-4 দিন আগে যখন ও ঘুমোতে যাচ্ছিল তখন রাজ একটা আননোন নাম্বার থেকে ফোন করে ওকে হুমকি দিয়েছিল স্যার। কিশোর, ভেঙে পড়ো না। মাসিমা নমস্কার। নমস্কার। মাসিমা, পুলিশ নিজের কাজ করছে, আর যারা অপরাধী
তারা খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। চলি মাসিমা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বিক্রম, এসো বসো, চা খাও। না স্যার, ডিউটিতে আছে। ডিউটি? ইয়েস স্যার। স্যার, কল রেকর্ড থেকে জানা গেছে যে রাজই অঙ্কিতাকে হুমকির কল করেছিল। স্যার, আমাদের রাজকে অ্যারেস্ট করতে হবে। রাজ, রাজ! হ্যাঁ বাবা। ইন্সপেক্টর সাহেব যা বলছেন সেটা কি সত্যি? কি বলছেন ইন্সপেক্টর? এই যে অঙ্কিতাকে ফোনে তুমিই হুমকি দিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি অঙ্কিতাকে থ্রেট কল করেছিলাম। স্যার, ও নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ও চাইলে আমার জীবন বরবাদ হওয়ার থেকে বাঁচাতে পারত। নিজের বেইজ্জতির জন্য ওর থেকে ডিভোর্স নিয়ে আমি ওর থেকে বাঁচতে চাইছিলাম। কিন্তু ও এমনটা করেনি। ও আমার জীবনটাকে বরবাদ করে দিল। আমার কথা বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। কিন্তু স্যার, আমি ওকে মারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, কিন্তু তুমি আমাদের পারমিশন ছাড়া এই শহর ছেড়ে কোথাও যাবে না। আজ্ঞে, আমি রেশমা, আমি একজন রিপোর্টার। অঙ্কিতার কেসের ব্যাপারে ওর সাথে অনেক কিছু আলোচনা করার আছে। অঙ্কিতা, আমরা কি পাশের কোনো কফি শপে গিয়ে কথা বলতে পারি? মা, সেই দিন দিদি রেশমার সঙ্গে কফি শপে গেছিল না? হ্যাঁ, কেন? কি হয়েছে? কিছু না। আরে আরে কিশোর, হ্যালো স্যার, আমার কিছু মনে পড়েছে। আমি এক্ষুনি দেখা করতে চাই স্যার। ওকে স্যার। স্যার স্যার, এটাই রেশমা, এটাই। হাবিলদার, এটা তো বরখা, তাই না? বরখা? না স্যার, এই বরখা নয়, এই রেশমা। এটা রেশমা টেশমা কেউ না, এর নাম বরখা পান্ডে, এক ভয়ঙ্কর ক্রিমিনাল মুন্না পান্ডের স্ত্রী। হাবিলদার স্যার, আমার বরখা পান্ডে আর মুন্না পান্ডেকে কিছুক্ষণ। তুই নিজে সত্যি বলবি না আমায় সত্যিটা বলাতে হবে? সত্যি তো এটাই। আমরা এই লোকজনের কথা শুনে টাকার লোভে অঙ্কিতাকে মেরেছি স্যার। কে সে? আর অঙ্কিতাকেও কেন খুন করিয়েছে? স্যার, যাওয়া যাক। কোথায় নিয়ে যাবেন ওনাকে? স্যার প্লিজ। কি হয়েছে? কিছু তো বলো। আমাদের ছেলে তো অন্যায় করেই ছিল, কিন্তু নিজের ছেলের প্রেমে অন্ধ হয়ে ওর থেকেও বড় ভুল আমি করে ফেলেছি। অঙ্কিতাকে মারার সুপারি রেশমাকে আমিই দিয়েছিলাম। আমি আজ উপলব্ধি করছি
যে নিজেদের সন্তানদের অতিরিক্ত ভালোবাসার ফল কতটা খারাপ হতে পারে। আমি ভেবেছিলাম আমি ওর সমস্ত অপরাধ ধুয়ে মুছে দেব, কিন্তু আমি নিজে একজন পুলিশ অফিসার হয়েও এটা ভুলে গিয়েছিলাম যে তা কখনো সম্ভব নয়। একজন সৎ পুলিশ অফিসারের একটা নিষ্কলঙ্ক ক্যারিয়ারকে আমি কালিমা লিপ্ত করলাম। আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। কথায় বলে সন্তানই হলো মা বাবার সবচেয়ে বড় সম্পদ। তাই সন্তানের প্রতি এই মোহ অনেক সময় মা বাবার জন্য ঘাতক হয়ে উঠতে পারে। এই ভুলটাই দায়িত্বশীল পুলিশ অফিসার রামনারায়ণ করেছিল, যার শাস্তি ওর সঙ্গে ওর পরিবারকে তো ভুগতে হলোই, তার সঙ্গে অঙ্কিতার পরিবারকেও ভুগতে হলো। সুরক্ষিত সমাজ আর সুখী জীবনের জন্য ভালো সংস্কার থাকা খুবই জরুরি, যার অভাবে আমরা নিজেদের সঙ্গেই অন্যদের জীবনটাও নষ্ট করে দিই। এই গল্পের ঘটনাক্রমে যেটা সবচেয়ে বড় অভাব ছিল সেটা হলো ভালো সংস্কার আর ভালো বিচার, যার অভাবে এই দুর্ঘটনা ঘটল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।